আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বালাইনাশক প্রয়োগের সঠিক নিয়ম এবং যে বিষয়গুলো সম্পর্কে সাবধান থাকা জরুরি ও অসচেতনতার ফলাফল কি হয়, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো আসা যাক এখন মেইন বিষয়। ফসলের রোগ ও পোকা আক্রমণ হলে প্রথমেই কীটনাশকের দিকে ছুটতে চাই এমন একটা বিষ যা দিলাম আর সব পোকা শেষ। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর ফলাফল কি? এই অসচেতনতার অভাবে প্রতিনিয়ত নিয়ম না মেনে বালাইনাশক ব্যবহার করে চলেছে এই দেশের কৃষক। এতে একদিকে খাদ্য থাকছে না নিরাপদ, সেই সাথে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। মাঝে মাঝে অভিযোগ বিষে কাজ হচ্ছে না। আসুন একটু পিছনে ফিরে দেখি কিছু ভুল করলাম কিনা। প্রথমত যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের জমিনে কোন বালাইনাশকটা এখন প্রয়োজন, সেটা কি এই রোগের কাজ করবে কিনা সে বিষয়ে জানতে হবে। কি বিষ দিলাম, যে বালাইনাশক স্প্রে করলাম বা প্রয়োগ করলাম তা কি সঠিক ছিল? প্রতিটি রোগ ও পোকার জন্য ভিন্ন ভিন্ন বালাইনাশক অনুমোদন করা হয়। বালাইনাশক কেনার পূর্বে যাচাই করে নিন এটি সঠিক কিনা। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন যদি প্রয়োজন মনে করেন, অথবা 3331 নাম্বারে কল করে জেনে নিন। আর কখনো মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ক্রয় করবেন না। আজকে আমি একটা ঘটনা আমার সাথে ঘটেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বালাইনাশক নিয়েই আমি আমার ছোটো ভাইকে বলেছিলাম, তুমি অ্যাসিমিক্স অথবা ভিরতাকু মাজরা পোকার জন্য এই দুইটা থেকে যেটা মিলে বা যেটা অ্যাভেলেবেল থাকে এটা নিয়ে আসো। ও আমাদের এলাকার খাগাইল বাজারে গেছে, ওইখানে ওই ওষুধটা নেই। কোম্পানিগঞ্জে গেছে, ওইখানেও ও পায় নাই, কিন্তু এক দোকানদার ওকে নাকি অন্য একটা ওষুধ দিয়ে বলছে এটা নেও, এই ঔষধে ওই তুমি যেটা চাচ্ছ সেটার কাজ হবে। ও যখন নিয়ে আসলো আমি দেখলাম ওইখানে ফসলের নাম উল্লেখ করা আছে, শাকসবজি ওইগুলা, কিন্তু ধানের কোনো নামই উল্লেখ করা নেই। তারপরে ওইটা হচ্ছে আপনার পামরি পোকা, বাদামি পোকা, এইসব রোগের কাজ করে। কিন্তু আমার তো উদ্দেশ্যটা ছিল ভাই মাজরা পোকা মারার জন্য, কিন্তু তুমি আমাকে দিলা কি অন্যটাও। আমার ছোটো ভাই জানে না, এজন্য নিয়ে আসছে। তো এইভাবে অনেক কৃষক আছে, তাদের প্রয়োজন হয় একটা, অসাধু ব্যবসায়ী বিক্রি করতে চায়, তাদের কাছে যেটা চাচ্ছে সেটা নেই, কিন্তু কি করবে, ওনাদের তো টাকার প্রয়োজন। ভাই মরলে তো কৃষক মরবে, আমার কি, নেও এইটা নেও, এটাই হয়ে যাবে। কৃষক জানে না, বুঝে না, নিয়ে আসে, স্প্রে করে দেয়। এজ এ রেজাল্ট কী হয়, এই ঔষধে কাজ করে না। তখন বলে ওষুধ দিলাম কিন্তু কাজ হলো না। তুমি তো সঠিক ঔষধ যেটা সেটা দেও নাই, তাহলে কাজ হবে কিভাবে? দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য করা যায়, কতটুকু দিলাম, ডোজ কি সঠিক ছিল, লেবেল অনুসরণ করেছি কিনা। আমাদের উচিত বালাইনাশক কখনোই নির্ধারিত মাত্রার কম বা বেশি প্রয়োগ করা যাবে না। জমির পরিমাণের সাথে হিসাব মিলিয়ে নিন, জৈব বালাইনাশকের ব্যবহার করুন। 3 নম্বরে যে প্রশ্নটা আসে, পানির পরিমাণ সঠিক ছিল, পানি কি পরিষ্কার ছিল? এর প্রতি উত্তরে বলা যায়, শতক প্রতি 2 লিটার পানিতে বালাইনাশক মিশাতে হবে। মনে রাখবেন, বালাইনাশকের সাথে পানির পরিমাণ কম বা বেশি হলে মিশ্রণের গণমাত্রা পরিবর্তন হয়, যা সঠিকভাবে বালাই দমন করতে অক্ষম। পানি অবশ্যই স্বচ্ছ ও পরিষ্কার হতে হবে। মাটি বা কাদা মিশ্রিত পানি বালাইনাশক মিশালে এর কার্যকারিতা কমে যায়। তারপর আরেকটা বিষয় আমাদের মাথায় আসে বা আমাদের জানা উচিত, যে কখন স্প্রে করেছি, সময় কি ঠিক ছিল? বালাইনাশক স্প্রে করার সঠিক সময় হলো বিকেলবেলা। সকালে স্প্রে করলে উপকারী পোকা মারা যায় বেশি এবং ফুল অবস্থায় পরাগায়নের ক্ষতি হয়। সবশেষে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কোথায় স্প্রে করেছি, কাঙ্ক্ষিত স্থানে বালাইনাশক পৌঁছেছে কিনা। আমরা এটা না জেনে না বুঝে অনেক সময় কি করি, বালাইনাশক স্প্রে করতে হবে কাঙ্ক্ষিত স্থানে, কিন্তু আমরা এটা না করে কি করি, গাছের আগায় স্প্রে করে দেই। সেই ঔষধটা আপনার বালাইনাশকটা গুড়ায় পৌঁছায় না, যার জন্য কাজ হয় না। এজন্য আপনাকে এই বিষয়ে সতর্ক হতে হবে যে সমস্যাটা কোথায়। সমস্যা যেখানে আপনাকে স্প্রেও করতে হবে সেখানে। যদি গুড়ায় হয় তাহলে বেশি পরিমাণ পানি স্প্রে করতে হবে যাতে এটা গুড়ায় গিয়ে পৌঁছায়। এখন আসি, যদি আপনি এই বিষয়ে সচেতন না হয়ে অসচেতনতা
অবলম্বন করেন, তাহলে আপনি এটার ফলাফল কি পাবেন? আপনারা কি জানেন যে এই মুহূর্তে 1/3 ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে 1/3 বাঘই হচ্ছে কৃষক। কেন তারা আক্রান্ত হয়? এই যে বালাইনাশক ব্যবহারের সঠিক নিয়ম ফলো করে না, অথবা জিপিএ এর নির্দেশনাগুলো জানে না। এজন্য এই বিষয়ে জানতে হবে। আমাদের কৃষক বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে ওনারা যখন স্প্রে জমিতে করেন বা বালাইনাশকটা স্প্রে করেন, তখন ওনারা কী করেন, এই যে আপনার মাস্ক পরিধান করেন না, স্প্রে করার সময় ধূমপান করেন, পানহার করেন, অথবা পানি জাতীয় কিছু খাওয়া দাওয়া করেন, এগুলো কিন্তু ঠিক না। আপনি প্রথমত সাবধান থাকতে হবে, আপনি কোনো কিছু পান করতে পারবেন না, এমনকি ধূমপানও করতে পারবেন না। মাস্ক পরিধান করতে হবে, ফুল হাতা শার্ট অথবা গেঞ্জি আপনাকে ব্যবহার করতে হবে, প্যান্ট ব্যবহার করতে হবে, যাতে আপনার শরীরের কোনো অংশ ধানের পাতায় কেটে না যায়। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কখনো আপনি বায়ুর অপোজিট থেকে স্প্রে করবেন না। যদি করেন তাহলে সেটা আপনার গায়ে এসে পড়বে, আর যদি গায়ে এসে পড়ে তাহলে সেটা কি হবে, অনেক সময় ভিতরে প্রবেশ করে, আর ভিতরে প্রবেশ করার কারণে সেটা অনেক রোগ বা অনেক রোগবালাই যেগুলো আছে সেগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয়, যেমন ক্যান্সার, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসে এগুলো অসহ্য হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।